তো শেষ মুহূর্তে এসে যদি এক্সাম হলে সেই পড়াশোনাকে তোমার এতদিনের এই নলেজকে যদি তুমি ওএমআর শিটে আনসারে কনভার্ট করতে না পারো, তাহলে তোমার সব মেহনত, তোমার সব স্মার্ট ওয়ার্ক, হার্ড ওয়ার্ক সবকিছু কিন্তু বৃথা যাবে। সুতরাং 150 মিনিটে 150টা কোয়েশ্চন আনসার করার কি স্ট্র্যাটেজি হওয়া উচিত? টেট এক্সামে তোমার কম্পিটিশন হচ্ছে 90 মার্কসের সাথে। তারপরেও তোমার হাতে এখনো 15 মিনিট সময় আছে। তুমি কোন কোয়েশ্চনটাকে অ্যাটেম্প্ট করবে না সেটা তোমার জানা থাকা উচিত। ফার্স্ট রাউন্ডে এমন কোনো কোয়েশ্চনে তুমি হাতই দেবে না যেটাতে সময় বেশি চলে যাবে। তাহলে আমি তোমাদের জন্য একটা মক টেস্ট অর্গানাইজ করতে পারি। একদম ফ্রি, আমি তোমাদেরকে কোয়েশ্চন প্রোভাইড করে দেবো এবং একটা ওএমআর শিট দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা দেখব টেট এক্সামের এক্সাম হলে কিভাবে এক্সাম হলটাকে ম্যানেজ করতে হবে, কিভাবে টাইম ম্যানেজ করতে হবে, কিভাবে ওএমআর শিট ম্যানেজ করতে হবে, কিভাবে কোয়েশ্চনকে আনসার করতে হবে, ওভারঅল এক্সামের হলের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত একজন টেট ক্যান্ডিডেটের, তা নিয়ে আজকের ভিডিওর এই আলোচনা। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। তো প্রথম যে কথা তোমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, তোমরা এত দিন এত হার্ড ওয়ার্ক করে, এত স্মার্ট ওয়ার্ক করে, এত খাটনি খেটে পড়াশোনা করেছো, কিন্তু শেষ মুহূর্তে এসে যদি এক্সাম হলে সেই পড়াশোনাকে, তোমার এতদিনের এই নলেজকে যদি তুমি ওএমআর শিটে আনসারে কনভার্ট করতে না পারো, তাহলে তোমার সব মেহনত, তোমার সব স্মার্ট ওয়ার্ক, হার্ড ওয়ার্ক সবকিছুই কিন্তু বৃথা যাবে। সুতরাং 150 মিনিটে 150টা কোয়েশ্চন আনসার করার কি স্ট্র্যাটেজি হওয়া উচিত তা ক্লিয়ারভাবে তোমার সামনে থাকা উচিত। 150 মিনিটে 150টা কোয়েশ্চন আনসার করার যদি হিসাব করো, তাহলে আপাত দৃষ্টিতে দেখা যায় যে প্রত্যেকটা কোয়েশ্চনের জন্য 1 মিনিট করে সময় তুমি দিতে পারবে। কিন্তু এখানে কিছু খেলা আছে, কিছু গেম আছে, যেটা তোমাকে প্রথম থেকেই বুঝতে হবে এবং সেটা বুঝে সেই অনুযায়ী তোমাকে স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। যদি তুমি কোনো স্ট্র্যাটেজি ছাড়া এক্সাম হলে যাও এবং তুমি যদি মনে করো যে এক্সাম হলে গতানুগতিক এক্সামের মতো টেট এক্সামও তুমি এরকমভাবে দিয়ে ক্লিয়ার করে নেবে, তাহলে কিন্তু তুমি অনেক ভুল ধারণার মধ্যে আছো। সেই জন্য 1 মিনিট করে সময় হলেও এই 1 মিনিটে তোমাকে আনসার করতে হবে, এই 1 মিনিটে তোমার ওএমআর শিট দেখাতে হবে প্রত্যেকটা কোয়েশ্চনের। তাহলে কি স্ট্র্যাটেজি হওয়া উচিত চলো দেখে নিই। তো প্রথম যে বিষয়টা আমাদেরকে মাথায় রাখা উচিত সেটা হচ্ছে, টেট এক্সামে তোমার কম্পিটিশন কিন্তু অন্য স্টুডেন্টদের সাথে নয়। টেট এক্সামে তোমার কম্পিটিশন হচ্ছে 90 মার্কসের সাথে। 90 মার্কস কেন বলছি? কারণ টেট কোয়ালিফাই করলেই কিন্তু তোমার চাকরি প্রায় নিশ্চিত, যতজনই কোয়ালিফাই করো এখনকার এই পরিস্থিতিতে ত্রিপুরাতে। তো 90 মার্কস অর্থাৎ 60% কিভাবে স্কোর করা যায় তা দেখবো এই ভিডিওতে। তো আমরা টেট এক্সামে আনসার করার সময় অবশ্যই কোয়েশ্চনগুলোকে অন্ততপক্ষে দুটো রাউন্ডে অ্যাটেম্প্ট করার চেষ্টা করব, সবগুলো প্রশ্ন। এই রাউন্ডের মধ্যেও আরও যদি ভিতরে যাই, আরও যদি ডেপথে যাই, তাহলে প্রথম আমি শুরু করব আমার স্ট্রং সাবজেক্ট দিয়ে। তুমি অবশ্যই এক্সামে যাওয়ার আগে তুমি জানো তোমার কোন সাবজেক্ট তোমার সবচেয়ে বেশি স্ট্রং, কোন সাবজেক্টে তুমি সবচেয়ে বেশি নলেজ গেদার করেছো, কোন সাবজেক্ট তোমার ফেভারিট। তাহলে চলো সময় এবং কোয়েশ্চনের হিসাবটা করে নিই এবং রাউন্ড ওয়াইজ কিভাবে এই কোয়েশ্চনগুলোকে আনসার করা যায় তার হিসাবটা এবার করে নিই। তো প্রথমেই সিডিপি, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথামেটিক্স এবং সায়েন্স, এই 5টা সাবজেক্ট আমাদের রয়েছে। প্রত্যেকটা সাবজেক্টে 30 করে মার্কস অ্যাসাইন রয়েছে। তো আমি ধরে নিচ্ছি যে তোমার ফেভারিট সাবজেক্ট হচ্ছে বেঙ্গলি। তো বেঙ্গলিতে 30 কোয়েশনের মধ্যে যদি তোমার ফেভারিট সাবজেক্ট, তোমার সবচেয়ে স্ট্রং সাবজেক্ট যদি বেঙ্গলি হয়, তাহলে বেঙ্গলিতে আমি ধরে নিচ্ছি তুমি 30 কোয়েশনের মধ্যে 25টা মিনিমাম আনসার করতে পারবে। একদম প্রথম দেখাতেই তুমি এগুলোর আনসার জানো এবং আনসার করতে পারবে। সুতরাং তুমি কোয়েশন বুকলেটে একটা কোয়েশন দেখবে, এটার অপশন নাম্বারে টিকমার্ক দেবে। টিকমার্ক ওএমআর শিট কিন্তু টাচ করবে না ফার্স্ট রাউন্ডে। তারপর যে কোনো সাবজেক্ট তুমি ধরতে পারো। তাহলে স্ট্রং সাবজেক্ট তোমার বেঙ্গলিতে যদি তুমি 25টা কোয়েশ্চন আনসার করো, নেক্সট ধরো সিডিপিতে তুমি সিডিপি কম্পারেটিভলি ইজি সাবজেক্ট, আমি ধরে নিচ্ছি তুমি 20টা কোয়েশ্চন আনসার করতে পারবে। তারপর ইংলিশ আমি ধরে নিচ্ছি তুমি 30টার মধ্যে 18টা কোয়েশ্চন আনসার করতে পারবে। তারপর ম্যাথমেটিক্সের মধ্যে আমি ধরে নিচ্ছি তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও, তাহলে 30টা কোয়েশ্চনের মধ্যে তুমি 20টা কোয়েশ্চন আনসার করতে পারবে। এবং সায়েন্সে আমি ধরে নিচ্ছি তুমি 20টা কোয়েশ্চন আনসার করতে পারবে। এবং তোমাকে এই আনসারগুলো করতে কতক্ষণ সময় লাগবে তা তোমার ডিসাইড করতে হবে। তো আমি ধরে নিচ্ছি বেঙ্গলি তোমার ফেভারিট সাবজেক্ট, তুমি বেঙ্গলির মধ্যে 30টার মধ্যে 25টা কোয়েশ্চন প্রথম দেখাতেই আনসার করতে পারবে, যেগুলো তোমার আনসার জানা থাকবে, ফার্স্ট রাউন্ডে তুমি আনসার করবে সেগুলোই। তো 15 মিনিট সময় লাগবে আমি ধরে নিচ্ছি। একটা কোয়েশ্চনের জন্য যদি 30 সেকেন্ডও সময় লাগে, ওএমআর শিট ছাড়া কিন্তু জাস্ট কোয়েশ্চন বুকলেটে মার্ক করবে পেন দিয়ে, 30 সেকেন্ড করে আধা মিনিট করে যদি সময় লাগে, তাহলে 12.5 মিনিট লাগার কথা 25টা কোয়েশ্চন আনসার করতে। তারপর আমি ধরে নিচ্ছি 15 মিনিট। তারপর সিডিপিতে আমি 10টা কোয়েশ্চন ছেড়ে ধরছি তুমি 20টা কোয়েশ্চনের আনসার ফার্স্ট রাউন্ডে পারবে এবং 20টা কোয়েশ্চন এখানেও আমি ধরে নিচ্ছি 15 মিনিট সময় লাগবে, লাগার কথা নয়, 10 মিনিটেই হয়ে যাওয়ার কথা। তারপর ইংলিশ আমি ধরছি যে তুমি 18টা কোয়েশ্চন পারবে, 30টার মধ্যে 12টা ছেড়েই দিয়েছি। 18টা কোয়েশ্চন আনসার করতে ধরে নিচ্ছি তোমার 20 মিনিট সময় লাগবে, কারণ এখানে গ্রামার থাকবে, আরো কিছু কম্প্রিহেন্সিভ কোয়েশ্চনও থাকবে। ম্যাথমেটিক্সে 30টার মধ্যে 20টা কোয়েশ্চন তুমি পারবে, আমি এরকম ভাবে ধরে নিচ্ছি, 10টা ছেড়েই দিয়েছি। ম্যাথমেটিক্সে ক্যালকুলেশনের ব্যাপার রয়েছে, আমি ধরে নিচ্ছি 40 মিনিট
তোমার টাইম লাগবে 20টা কোয়েশ্চেন আনসার করতে। এবং ফাইনালি সায়েন্সের 30টার মধ্যে আমি ধরে নিচ্ছি যে তুমি 20টা কোয়েশ্চেন আনসার করতে পারবে ফার্স্ট রাউন্ডে, যেগুলো তুমি প্রথম দেখাতেই পারবে। এবং সেখানে একটু বেশি সময় আমি তোমার জন্য ধরে নিচ্ছি যে 25 মিনিট লাগবে 20টা কোয়েশ্চেন আনসার করতে। তাহলে সবগুলো যদি তুমি ফার্স্ট রাউন্ডের ক্যালকুলেশনটা করো, তাহলে ফার্স্ট রাউন্ডে তোমার আনসার হচ্ছে টোটাল 103টা কোয়েশ্চনের, এবং তোমার টোটাল সময় যাচ্ছে 115 মিনিট। এই ফার্স্ট রাউন্ডের পরে তোমার হাতে সময় বাকি আছে 35 মিনিটস, এবং তোমার কোয়েশ্চন আনসার করার বাকি আছে 47টা কোয়েশ্চন। এবার এই ফার্স্ট রাউন্ডের পরে তুমি ওএমআর শিটে হাত দেবে। এই যে 103টা কোয়েশ্চনের আনসার করেছো, এটাকে যদি তোমার হাতে মাত্র 35 মিনিট সময় বাকি আছে, এবং এটা একদম কাট টু কাট হিসাব করেছি, সেফ সাইডে সময় বেশি ধরেছি এবং কোয়েশ্চন মিনিমাম ধরেছি, যেটা মিনিমাম এতটা তুমি আনসার করতে পারবে এরকমের ধরেছি। তো এই 103টা কোয়েশ্চনের আনসার এক্ষুনি তোমার ওএমআর শিটে কনভার্ট করতে হবে, না হলে কিন্তু পরে সময় পাবে না। তাহলে ফার্স্ট রাউন্ডের পরে, যে ফার্স্ট রাউন্ড মানে কি, ফার্স্ট রাউন্ড মানে হচ্ছে যে কোয়েশ্চনগুলির আনসার তুমি একবার দেখেই আনসার করতে পারবে, সেখানে তোমার কোনো চিন্তা করতে হবে না, তোমার ক্যালকুলেশন করতে হবে না বেশি, তাড়াতাড়ি ফটাফট আনসার করতে পারবে যেগুলো, সেগুলোই তুমি ফার্স্ট রাউন্ডে অ্যাটেম্প্ট করবে। এবং এই 103টা খুব তাড়াতাড়ি এবং খুব সতর্কতার সহিত ওএমআর শিটে সেগুলোকে আনসার করে নেবে। আমি তো তাহলে এখানে ধরে নিচ্ছি এই 35 মিনিটস থেকে 103টা কোয়েশ্চন ওএমআর শিটে রাউন্ড করতে কিংবা সার্কেল করতে, ডার্কেন করতে তোমার আরো 10 বা 15 মিনিট সময় চলে যাবে। আমি সেফটির জন্য আরো বাড়িয়ে 20 মিনিট সময় ধরে নিচ্ছি। তো তাহলে টোটাল তোমার কত সময় যাচ্ছে? 135 মিনিট তোমার সময় চলে যাচ্ছে 103টা কোয়েশ্চন আনসার করে ওএমআর শিটে ডার্ক সার্কেল করতে। 135 মিনিট কতটা আনসার করছো তুমি? 103টা কোয়েশ্চন। তোমার মার্কস কত পেতে হয়? তোমার মার্কস পেতে হয় 90। তাহলে এই তুমি 13টা কোয়েশ্চন এক্সট্রা আনসার করেছো, তুমি এবার সেফ হয়ে গেছো, তুমি এবার কোয়ালিফাই করার জন্য তোমার যদি 10টা কোয়েশ্চন ভুল হয়ে যায়, নেগেটিভ মার্কিং তো নেই, তুমি 93 মার্কস পাবে, তুমি এক্সাম কোয়ালিফাই করার জন্য যথেষ্ট। 93 মার্কস। তারপরেও তোমার হাতে এখনো 15 মিনিট সময় আছে, তোমার হাতে 45টা কিংবা 47টা কোয়েশ্চন এখনো তোমার হাতে আছে। তারপর সেকেন্ড রাউন্ডে তুমি খেলবে। সেকেন্ড রাউন্ডে কি করবে, যে তুমি যে কোয়েশ্চনগুলোর আনসার করতে পারোনি সেই কোয়েশ্চনগুলো অ্যাটেম্প্ট করার চেষ্টা করবে। কিভাবে করবে? 2-3টা স্ট্র্যাটেজি তুমি এখতিয়ার করতে পারো। যেটা হচ্ছে, প্রথম স্ট্র্যাটেজি হচ্ছে, যদি কোনো কোয়েশ্চনের অপশনে অল অফ দি এবাভ থাকে বা উপরের সবকটি অপশনটা যদি থাকে, তাহলে এই অপশনটা তুমি সেকেন্ড রাউন্ডে অবশ্যই আনসার করবে। এটাই হবে আনসার। যে কোয়েশ্চনে উপরের সবগুলো এই অপশনটি থাকে 95% ক্ষেত্রে এটাই সেটার আনসার হয়। তারপর কি, ইলিমিনেশন মেথড অ্যাপ্লাই করবে, যে তুমি একটা কোয়েশ্চনের আনসার জানো না এবং একটা একটা করে অপশনকে ইলিমিনেট করার, বাতিল করার চেষ্টা করলে, যে এই অপশন এটা হওয়ার কোনো চান্সেস নেই, সুতরাং অপশন এ বাতিল, বি সি ডি এর মধ্যে কোনো একটা হবে। আচ্ছা, ডি অপশন হওয়ারও চান্সেস নেই, এটা অন্য চ্যাপ্টার থেকে আসছে, তাহলে বাকি থাকলো কি, সি এবং বি। এই বি এবং সি এর মধ্যে যে কোনো একটা হতে পারে, যে কোনো একটা দিয়ে আসো, এরকম ভাবে তুমি আনসার করার চেষ্টা করবে। আরো ধরে নিলাম 5 মিনিট 10 মিনিট সময় লাগবে তোমার, আরো 10-15টা কোয়েশ্চন আনসার করতে পারবে সেকেন্ড রাউন্ডে। তারপরে যে আরো 5-10 মিনিট থাকবে, সেখানে তুমি যে কোয়েশ্চনগুলো বাকি আছে সেগুলো তুমি আনসার করে ওএমআর শিটে দিয়ে আসবে। তাহলে এইরকম ভাবে 2টা এবং 3টা লেয়ারে এবং 2টা এবং 3টা রাউন্ডে যদি তুমি আনসার করো, তাহলে তুমি সময়টাকে এফেক্টিভলি ম্যানেজ করতে পারবে, এবং তুমি যে এতদিন নলেজ গেদার করছো সেই নলেজটাকে এফেক্টিভলি ওএমআর শিটে কনভার্ট করতে পারবে। এই হচ্ছে মোটামুটি এক্সাম হলের স্ট্র্যাটেজি। এবার তোমার স্ট্রং সাবজেক্ট আমি এখানে বেঙ্গলি ধরেছি, তোমার স্ট্রং সাবজেক্ট অন্য কিছু হতে পারে, সোশ্যাল সায়েন্স হতে পারে কিংবা ম্যাথমেটিক্স হতে পারে, টেট 1 এর ক্ষেত্রে এনভায়রনমেন্ট হতে পারে। তুমি তোমার মতো করে তুমি এক্সাম হলের স্ট্র্যাটেজি তৈরি করবে। স্ট্র্যাটেজি যদি তৈরি না করো, তাহলে এক্সাম হলে গিয়ে কিন্তু থতমত খেয়ে যাবে, একদম হাবাগোবা হয়ে যাবে, টাইম ম্যানেজ করতে পারবে না। সবগুলো কোয়েশ্চন আনসার করে তারপর যদি ওএমআর এ হাত দাও, তাহলেও তোমার এখানে ওএমআর শিট যদি ফিল আপ করতে না পারো, টাইম চলে যাবে, তুমি আনসার করেই কি লাভ হবে? তো ওএমআর শিটে কনভার্ট করতে পারলে না। যদি একটা আনসার সলভ করো, আবার ওটাকে ওএমআর শিটে দাগ দাও, তাহলেও সময় চলে যাবে একটা একটা করে, কারণ ওএমআর শিটে ওএমআর শিট প্লাস আনসার করা মিলিয়ে তোমাকে একটা কোয়েশ্চনে 1 মিনিট সময় দেওয়া হচ্ছে। তো তুমি এখানে সময় ওয়েস্ট করার, টাইম ওয়েস্ট করার কোনো সময় নেই। তো এই ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এক্সামে ঢোকার পরেই যে তোমার মাথায় খেলতে হবে, সেটা হচ্ছে যে টাইম। তুমি ফার্স্ট পেজে ফার্স্ট কোয়েশ্চন থেকে তুমি একদম ফুল স্পিডে শুরু করবে, কারণ তোমার হাতে সময় নেই। ম্যাথমেটিক্স সেকশন একটা কোয়েশ্চন এক্সট্রা অনেক সময় 5 মিনিট 10 মিনিট খেয়ে নিতে পারে তোমার, তো এই ক্ষেত্রেও তুমি মাথায় রাখবে। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে তুমি কোন কোয়েশ্চনটাকে অ্যাটেম্প্ট করবে না, সেটাও তোমার জানা থাকা উচিত। ফার্স্ট রাউন্ডে এমন কোনো কোয়েশ্চনে তুমি হাতই দেবে না যেটাতে সময় বেশি চলে যাবে। একটা কোয়েশ্চন পড়েছো, সেটাকে আনসার করতে পারছো না, 5 সেকেন্ড 10 সেকেন্ড আনসার হচ্ছে না, তুমি স্কিপ করো, ফটাফট স্কিপ করে নেক্সট কোয়েশ্চনে যাও। যদি স্কিপ না করো, যদি তাড়াহুড়ো না করো এক্সাম হলে, তাহলে কিন্তু তুমি এক কোয়েশ্চনের লাস্ট অবধি পৌঁছাতে পারবে না, এবং শেষ পর্যন্ত তুমি তুমি যেগুলো পারো সেগুলোকে ওএমআর শিটে কনভার্ট করতে পারবে না। সুতরাং এক্ষেত্রে তোমার অনেক বড় লস হয়ে যেতে পারে। সুতরাং তোমরা যারা এভারেজ স্টুডেন্ট, তোমরা যারা ভালো স্টুডেন্ট, মোটামুটি প্রিপারেশন করেছো, মোটামুটি কিছুদিন থেকে পড়াশোনা করছো, গত 1 বছর থেকে 6 মাস থেকে 3 মাস থেকে কোচিং সেন্টার নিয়ে পড়াশোনা করছো, নিজে সেলফ স্টাডি করছো, তোমাদের একটা কাস্টমাইজড পার্সোনালাইজড একটা এক্সাম হলের স্ট্র্যাটেজি নিয়ে তোমরা এক্সাম হলে যাবে। তার পরবর্তী যে বিষয়টা হচ্ছে, তোমার যদি স্ট্র্যাটেজি থাকে এক্সাম হলের, এই স্ট্র্যাটেজিতে তোমার মাথায় আছে, কিন্তু এই মাথাটাকে, এই মাথার স্ট্র্যাটেজিটাকে, এই প্ল্যানিংটাকে তুমি এক্সিকিউট যদি করতে হয়, বাস্তবায়িত যদি এক্সাম হলে সত্যিকার অর্থে করতে হয়, তাহলে তোমাকে প্র্যাকটিস করতে হবে পরীক্ষার।
এক্সাম হলে কিভাবে টাইম চলে যাবে বুঝতেই পারবে না। সুতরাং এই প্র্যাকটিসগুলো মক টেস্টের মাধ্যমে ঘরে বসে করতে হবে, কিংবা তোমার কোচিং সেন্টারে কিংবা তোমার যে স্যার পড়ান ওনার কাছ থেকে কোয়েশ্চন নিয়ে কোচিং সেন্টার থেকে মক টেস্টগুলো কিনে তুমি বাড়িতে প্র্যাকটিস করতে পারো। এক্ষেত্রে আমি বলতে চাই, তোমরা যদি ফ্রি মক টেস্ট একটা প্র্যাকটিস করতে চাও, নিজের স্ট্র্যাটেজিকে ইমপ্লিমেন্ট করে বাড়িতে দেখতে চাও, ফ্রি মক টেস্ট চাও, তাহলে আমি তোমাদের জন্য একটা মক টেস্ট অর্গানাইজ করতে পারি একদম ফ্রি। আমি তোমাদেরকে কোয়েশ্চন প্রোভাইড করে দেবো এবং একটা ওএমআর শিট দিয়ে দেবো। তোমরা এটাকে শুধু প্রিন্ট আউট করে নেবে বাড়িতে, 10-15 টাকা লাগবে, এবং প্রিন্ট আউট করে নিজে বাড়িতে বসে এক্সাম দেবে এবং নিজের এই স্ট্র্যাটেজিটাকে ইমপ্লিমেন্ট করে দেখবে যে তুমি যদি ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ডে এক্সাম দাও তাহলে কতটুকু সময় লাগছে, তোমার কোন সাবজেক্ট তোমার সবচেয়ে বেশি স্ট্রং, এগুলো নিজের অ্যানালাইসিস করার জন্য তুমি মক টেস্ট দিতে পারো। যদি মক টেস্ট চাও তাহলে কমেন্ট সেকশনে মক টেস্ট লিখে টাইপ করে কমেন্ট করে দাও। যদি যথেষ্ট কমেন্ট আসে তাহলে আমি তোমাদের জন্য একটা মক টেস্ট অর্গানাইজ করার চেষ্টা করব। চলো দেখি তারপরের কি স্ট্র্যাটেজি হওয়া উচিত। তারপরের স্ট্র্যাটেজি যে তোমাকে খুব সাবধানে এক্সাম হলে ওএমআর শিটটাকে হ্যান্ডেল করতে হবে। ওএমআর শিট সম্পর্কে টিআরবিটি এর কি গাইডলাইন রয়েছে, চলো এবার সেটা দেখে নেই। তো ওএমআর শিটে তোমাকে কিছু বিষয় লিখতে হবে এবং ওএমআর শিটটাকে কিছু কনসাসলি হ্যান্ডেল করতে হবে। তো যে যে বিষয়গুলো ওএমআর শিটে তোমাকে লিখতে হবে সেগুলো হচ্ছে, নাম্বার 1, তোমার নাম, ফুল নাম ক্যাপিটাল লেটারসে লিখতে হবে। তারপর কি লিখতে হবে, ওএমআর শিটে তোমার রোল নাম্বার লিখতে হবে, অ্যাডমিটে তোমার যে রোল নাম্বারটা দেওয়া আছে সেটা লিখতে হবে। তারপর কি লিখতে হবে, তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা যে অ্যাডমিট কার্ডে দেওয়া আছে সেটা ওএমআর শিটে লিখতে হবে। আর কি লিখতে হবে, তুমি কোন ল্যাঙ্গুয়েজে অ্যাপিয়ার করছো, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি তোমার ককবরক নাকি বেঙ্গলি, সেটাও তোমার ওএমআর শিটে লিখতে হবে। আর কি লিখতে হবে, ওএমআর শিটে তোমার টেট 2 যদি হয়ে থাকে তাহলে তোমার সাবজেক্ট সায়েন্স নাকি সোশ্যাল স্টাডিজ এটাকেও ওএমআর শিটে লিখতে হবে, এবং তোমার ফাইনালি সাইন থাকতে হবে ওএমআর শিটে। তো এই বিষয়গুলো তোমার ওএমআর শিটে থাকবে। ওএমআর শিটের ক্ষেত্রে খুব বেশি লক্ষ্য রাখবে যে একবার কিছু ভুল লিখে নিলে ওএমআর শিটে সেটা কিন্তু চেঞ্জ করে দেওয়া হবে না, এবং ওএমআর শিটটা যে চেকিং হবে সেটা কোনো মানুষ কিংবা কোনো টিচার, কোনো স্যার ম্যাডাম এটা ম্যানুয়ালি চেক করবে না, এটা স্ক্যানিং মেশিনের দ্বারা টেস্ট করা হবে। সুতরাং তুমি খুব বেশি সতর্ক থাকবে তোমার আনসারকে, অপশনকে সার্কেল করার সময়। এই তোমার কলমের ইঙ্ক যাতে সার্কেলের বাইরে না যায়, সার্কেলের বাইরে যদি চলে যায় তাহলে এই কোয়েশ্চনের আনসারটাকে তোমার ইনভ্যালিড হিসেবে ধরে নেওয়া হবে। তো ওএমআর শিট তোমার হাতে পাওয়ার সাথে সাথে তুমি চেক করে নেবে ওএমআর শিটটা ঠিক আছে কিনা, এটাতে কোনো নষ্ট আছে, এটা কোনো খারাপ আছে। যদি খারাপ থাকে তাহলে প্রথমেই ইনভিজিলেটরকে বলে ওএমআর শিটটা চেঞ্জ করিয়ে নেবে। একবার ওএমআর শিটের নাম বা কোনো কোয়েশ্চনের আনসার করে নিলে সেটা কিন্তু আর চেঞ্জ করে দেওয়া হবে না। তো বন্ধুরা, এই ছিল টেটের এক্সাম হল ম্যানেজমেন্টের কিছু স্ট্র্যাটেজি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা জানাও, এবং তোমাদের পার্সোনালাইজড কাস্টমাইজ প্ল্যানিং তোমরা বানাও। যদি আরো কোনো বিশেষ ইনফরমেশন তোমরা জানতে চাও, আর যে কোনো বিষয়ে যদি জানতে চাও তাহলে কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞেস করতে পারো, এবং মক টেস্টের জন্য অবশ্যই কমেন্ট সেকশনে মক টেস্ট টাইপ করে কমেন্ট করো, তাহলে আমি তোমাদের জন্য ফ্রি একটা মক টেস্ট অর্গানাইজ করার চেষ্টা করব। আর ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো এবং বেল আইকনেও প্রেস করো যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তোমাদের এক্সাম ভালো হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।